আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, লেনদেনের পরিমাণটা বেড়েছে। আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নেই, লেনদেনের অবস্থানও দেখে নিব। তো যেটা বলছিলাম, আজকে দিনের শুরুটা মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই শুরু হয়েছিল এবং দিনের মাঝখানটা কিছুটা হচ্ছে একটা অবস্থানে আমরা যেটা দেখেছি, কিন্তু দিন শেষে যেটা দেখছি সেটা কিন্তু আজকে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে ডিএসসি প্রধান সূচক। তো সেই জায়গা থেকে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে 5,895 পয়েন্টে এবং দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। 200টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দরহানোর সংখ্যা দেখছেন 144টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 43টি এবং টার্নওভার, যেটা বলছিলাম যে গত কার্যদিবসের তুলনায় টার্নওভারের পরিমাণটা কিছুটা বেড়েছে। যদি আমরা দেখতে পাচ্ছি যে গত কার্যদিবসে 1300 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছিল, তো সেই জায়গা থেকে 1257 কোটি টাকা লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, আমি একটু শুরু করতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা, যে পলিসি রেট কমানো হয়েছে, সেটা 19 মাসের মধ্যে, এই 19 মাস পরে কিন্তু পলিসি রেটটা কমানো হয়েছে। সেটা নিশ্চয়ই হয়তো কোনো একটা লক্ষ্য নিয়েই বাংলাদেশ ব্যাংক এটা কমিয়েছে। তো সেই জায়গা থেকে ঋণের পরিমাণটা, যে রেটটা, ব্যাংকের রেটটা, সুদ হারটাও কমে যাবে। তো সেখানে কি আসলে পুঁজিবাজারের উপর আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট পেতে পারি? অবশ্যই, যখনই পলিসি রেট কমে তখনই এটা পুঁজিবাজারে একটা ইম্প্যাক্ট হয়। হ্যাঁ, এবং যে ইয়েটা কমেছে সেটা হলো যে সরকার চাচ্ছে যে মানিটা আরেকটু সস্তা করার জন্য, যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আরো সস্তা টাকা তাদের পায় আর কি। হ্যাঁ, সো এই জায়গা দিয়েই এই উদ্যোগটা নেয়া বাংলাদেশ সরকারের, এবং আমার কাছে মনে হয় এটা খুব আশাব্যঞ্জক উদ্যোগ, এবং এতে করে পুঁজিবাজারেও একটা ইম্প্যাক্ট পড়বে এবং সার্বিকভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেও একটা ইম্প্যাক্ট পড়বে। তবে আমার কাছে মনে হয় যে আরও পলিসি রেটটা আরও কমা উচিত। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে সেক্ষেত্রে আসলে পুঁজিবাজারের জন্য মানি ফ্লো বলেন, ক্যাশ ফ্লো বলেন, সেটা অবশ্যই নিশ্চয়ই আমরা বাড়বে প্রত্যাশা করতে পারি। অবশ্যই এটা পলিসি রেট যখনই কমে তখন ইকুইটি মার্কেটের জন্য ভালো। ইকুইটি মার্কেটের জন্য ভালো এই জন্য, তখন মানি ফ্লোটা ইকুইটি মার্কেটের দিকে আসে। হ্যাঁ, ইসের থেকে বন্ড টন কিংবা আদার যে কর্পোরেট বন্ডস এবং ইসের থেকে তখন ফ্লোটা মানি মার্কেটের দিকে আসে, এই মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটের দিকে আসে। সো কাজে এটা আশাব্যঞ্জক একটা সিদ্ধান্ত সরকারের। জি, আমরাও প্রত্যাশা করছি যে আসলে এই যে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো পুঁজিবাজারের জন্য অনেক পজিটিভ একটা ইম্প্যাক্টই আসবে এবং পুঁজিবাজারের কথা হয়তো চিন্তা করেও এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যেখানে আমরা দেখেছি যে মূল্যস্ফীতি কিন্তু একেবারেই লাগামহীন। এটা আসলে কমার কোনো দেখতে পাচ্ছি না এবং সবকিছু বাজার আসলে উপরের দিকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে পলিসি রেট কমানোটা আসলে সেটা অবশ্যই পুঁজিবাজারের জন্য পজিটিভ একটা বিষয়। আসবো একটু অন্য প্রসঙ্গে, যদি একটু জানতে চাই যে বাজারের কি অবস্থান দেখছেন আপনি? বাজারের যে অবস্থা আমি দেখছি সেটা হলো খুব ভালো, এবং আমি আশাবাদী, এবং আমি আশা করছি যে বাজারটা যে সকল পদক্ষেপ সরকার নিচ্ছে এবং পুঁজি বাজারের জন্য যে সকল পদক্ষেপ নতুন এসইসি জনাব মাসুদ খানের আন্ডারে যে এসইসি এখন আছে, সেই এসইসি যে সকল পদক্ষেপ নিতে যাচ্ছে সেগুলো পুঁজিবাজারের জন্য খুব ভালো, এবং আমি আশা করছি পুঁজিবাজার ভালো হবে, আরও ইমপ্রুভ করবে, এবং সেখানে আমি ভলিউমসগুলো আশা করছি 2,500-2,500 কোটি টাকা। আমি আশা করছি 3-4 বছরের ভিতরে ইন্ডেক্সটাও 10,000 ইন্ডেক্স ক্রস করবে। হ্যাঁ, 3-4 বছরের মধ্যে আমি খুব আশাবাদী যে বাজারটা ব্যাপ্তিও বাড়বে এবং বাজারটাও ভালো হবে। এসইসি যে সকল পদক্ষেপ সরকার এবং এসইসি নিচ্ছে তাতে যদি পজিটিভলি নিতে পারে তাহলে। ডে ট্রেডিং সিস্টেমটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা বাজারের জন্য কতটা পজিটিভ মনে হচ্ছে?
দেখেন, ইন্ট্রাডে ট্রেডিং যেটা আছে সেটা অবশ্যই ভালো, পুঁজিবাজারের জন্য ভালো। এতে বিনিয়োগকারীরা সুবিধা পাবে। সুবিধাটা পাবে এই যে ধরেন এতদিন তো একটা শেয়ার কেনার পরে অত 3-4 দিন অপেক্ষা করতে হইতো, বাট এখন সাথে সাথে তারা বিক্রি করে দিতে পারে। এক আর দুই নাম্বার, মনে করেন যে উনি কিনলো, কেনার পরে উনি দেখলো যে না এই শেয়ার না, এই শেয়ার কিনলে ভালো হয়, তাৎক্ষণিকভাবে উনি শেয়ার বিক্রি করে ওই টাকা দিয়ে আবার আরেকটা শেয়ার কিনতে পারবে। সো কাজেই এইটা বিনিয়োগকারীদের সিদ্ধান্তের জন্য ভালো হবে, এবং পুঁজিবাজারের যে রোলিংটা, সেই রোলিংটাও ভালো হবে, ভলিউমসগুলো। কিন্তু অনেক বিনিয়োগকারীর কিন্তু এই যে ডে ট্রেডিং সিস্টেম নিয়ে একটু নেগেটিভ ইম্প্যাক্টও আছে, তাদের একটা নেগেটিভ একটা মতামতও আছে। না, থাকতে পারে, এটা ওনাদের মতামত থাকতেই পারে, বাট আমি যেভাবে দেখি ওইটা হলো আমি যেটা বললাম সেভাবে আমি দেখছি। আর বিনিয়োগকারীরা মনে করেন ইন্ট্রাডে ট্রেডিং এর হয় কি, মানে বিষয়টা হয়তো ওনারা বুঝতে পারছেন না যে 3 দিন, ধরেন একটা শেয়ার আজকে কিনলে পরে কালকে উনি বেচতে পারবেন না। সো আগামীকাল আমি এইটাকে বাড়ালাম, বাড়িয়ে আমি আমার যে শেয়ারটা সেটা বিক্রি করলাম, পরের দিন বাজারটা আবার পড়ে গেল, ওই শেয়ারটার বাজারটা পড়ে গেল, তাহলে উনি কিন্তু যেদিন ম্যাচিওর হলো শেয়ার, উনি আশা করে থাকলেন যে আজকে বেচবো, ওনাকে লসে বিক্রি করতে বিক্রি হলো। করতে হলো। এই যে একটা গ্যাপ, 2-3 দিনের গ্যাপের কারণে ওনার যে ক্ষতিটা হতো, সেই ক্ষতির থেকে উনি বেঁচে গেলেন। যে সারাদিনে যদি 8 আনা লাভ হয়, একদিনে কিনলাম, 8 আনা লাভ হলো, বিক্রি করে লাভ নিয়ে নিলাম সাথে সাথে। অথবা আমি সুইচ ওভার করলাম, আমি এই শেয়ারটা বিক্রি করে অন্য শেয়ারের দিকে চলে গেলাম। সো এটা সুবিধা আছে, ফ্লেক্সিবিলিটি বাড়ে এতে। যদি মার্কেট কনসিডারেশনের উপর ডিপেন্ড করে বলি, যে সেক্ষেত্রে কি এই প্রস্তুত আমাদের মার্কেট এটা নিতে, ডে ট্রেডিং সিস্টেমটা নিতে? মার্কেট প্রস্তুত, কিন্তু আমরা প্রস্তুত কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, মানে বিনিয়োগকারীরা। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছিলাম যে সদ্য কিছুদিন ধরে একটা বিষয় চলতেছে যে আসলে পুঁজিবাজারে বেশ কিছু মানুষকে আসলে আমি ওভাবেই মেনশন করি যে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা ঠিক না, এটা ঠিক না। এটা মকসুদ কমিশন এটা করে গেছিল, এই কমিশনটা এসে সেটাকে ইমপ্লিমেন্ট করলো, বাট অবাঞ্ছিত যেটা বলছে সেটা কোনো অবস্থায় ঠিক না। আপনি একজনকে যতই খারাপ বলেন, যাই বলেন, আপনি পুঁজিবাজারে অবাঞ্ছিত করে কি লাভ হয়? কোনো লাভ হয়? তা এটা কি একটা শাস্তি? এটা তো কোনো শাস্তি না যে অবাঞ্ছিত ঘোষণা করে দিলাম, এখন পুঁজিবাজারের দিকে সে তাকাইতে পারবে না। আরে ভাই, সে তাকাইতে পারবে না, তার ছেলে ট্রেড করবে, তার ছেলে ট্রেড করবে না, তার শালা ট্রেড করবে। আপনি এইটা কি একটা শাস্তি? নো নো নো, আই ডোন্ট এগ্রি টু দিস। জি, আর আরেকটা বিষয় হচ্ছে যে পরবর্তীতে আসলে এই মানুষগুলো তো অন্য কোনো জায়গায় হচ্ছে সেটেলমেন্টে যেতে পারবে না, সেই জায়গা থেকে পুঁজিবাজার রিলেটেড যে কোনো প্রতিষ্ঠানে সেখানেও তো হচ্ছে তারা আসলে কাজ করতে পারবে না ভবিষ্যতে। হ্যাঁ, ওখানে কাজ করতে পারবে না, বাট ওখানে কনসালটেন্সি তো করতে পারবে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছিলাম আপনার এইটা সাথে কিছু। জি, টেকনিক্যাল বিষয় বললাম আর কি। আমাকে চাকরি দিলেন না, আমাকে কনসালটেন্ট হিসাবে রেখে দিলেন, তো চাকরি পেলাম না। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু আসতে চাচ্ছিলাম। কিছুদিন আগে আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আমি জানতে চেয়েছিলাম যে আসলে কোন সেক্টরগুলো ভালো করতে পারে সামনে। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো আজকে যে সেখানে আপনি টেক্সটাইল সেক্টরের কথা বলেছিলেন, এবং টানা কিন্তু এই সেক্টরটির একটা মুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, দেখেন, টেক্সটাইল সেক্টরটা মোটামুটিভাবে সব না, টেক্সটাইলের সব না, বাট কিছু কোম্পানি, ভালো কোম্পানি আছে, ওদের মুভমেন্ট আপনি পাবেন। কিছু পাওয়ার অ্যান্ড ফুয়েল আছে, পাওয়ার কোম্পানি, এনার্জি কোম্পানি, হ্যাঁ, এগুলার আপনি হয়তো দেখতে পাবেন কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে। জেড গ্রুপের কিছু কোম্পানি আছে, ভালো কোম্পানি, সেগুলোর কিছু ইমপ্রুভমেন্ট, মানে প্রাইস ফ্লাকচুয়েশন দেখতে পাবেন। সো আমার কাছে মনে হয় যে এই সকল ব্যাংকিং সেক্টরে কিছু ব্যাংক আছে, কিছু ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো আপনি দেখবেন যে ওইগুলোর ফ্লাকচুয়েশন সামনে আপনি দেখতে পাবেন। ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেগুলোরও আপনি ফ্লাকচুয়েশন দেখতে পাবেন প্রাইস।
জি, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্যাসের একটা সংকট চলছে এবং সেখানে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে যে এই টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটির মুভমেন্টই হচ্ছে সবচেয়ে বেশি। না, গ্যাসের যদি ইয়ে হয়, ঘাটতি হয়, গ্যাসের ঘাটতি হলে তো আমাদের দেশের গার্মেন্টস সেক্টর থেকে নিয়ে সবচেয়ে বড় সেক্টর যেটা গার্মেন্টস, সেই সেক্টর থেকে নিয়ে আমাদের টেক্সটাইল সেক্টর, সব সেক্টরই ইম্প্যাক্ট আসবে, সেটা এফেক্টেড হবে সেটা, ডেফিনেটলি, নো ডাউট উইথ ইট। না, জানতে চাচ্ছিলাম যে আসলে সেক্ষেত্রে আসলে এটার পেছনে এই যে দাম বাড়ার পেছনে মানে এখানে কোনো কারসাজি রয়েছে কিনা? আহ, আমার নলেজে নাই যে এর মধ্যে কোনো কারসাজি হচ্ছে। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। জি।